এখন আমি আলোচনা করব ইকবাল রবীন্দ্রনাথের যে নেতৃত্বের বিরোধ ছিল, সেই নেতৃত্বের বিরোধে কাজী আব্দুল ওয়াদুদের ভূমিকা এবং প্রমোদ চৌধুরীর ভূমিকা। ইকবাল এবং রবীন্দ্রনাথের মধ্যে বিরোধটা শুরু হয়ে যায় 1915 সালে। 1915 সালে আশারে খুদি পাবলিশডের পরেই সে নেতৃত্ব ছিল না। রবীন্দ্রনাথ যে গোটা ভারতের নেতৃত্ব নিচ্ছিলেন সেটা নির্দিষ্টভাবে চ্যালেঞ্জে পড়ে যায় আশারে খুদি পাবলিশডের পরে। তার আগে থেকেই 1912 সালে যখন শিকোয়া এগুলো পাবলিশড হয়, তখনই কিন্তু উত্তর ভারতের নেতৃত্ব অনেকখানি রবীন্দ্র থেকে ফিরে যাচ্ছিল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কাজী আব্দুল ওয়াদুদ, এই লোকটাকে বুঝতে গেলে আমাদেরকে কাজী আব্দুল ওয়াদুদের জন্মসালটা খেয়াল করতে হবে। কাজী আব্দুল ওয়াদুদের জন্মসাল, তিনি রবীন্দ্রনাথের থেকে অনেক ছোট ছিলেন, কিন্তু নজরুলের 5 বছরের বড় ছিলেন। তো নজরুল বাংলাদেশে নেতৃত্ব নিয়ে ফেলেছিলেন বিদ্রোহ কবিতার পর থেকে। কিন্তু রবীন্দ্রনাথের আসল লড়াইটা তো নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে না, আসল লড়াইটা হলো গিয়া রবীন্দ্রনাথ ও ইকবালের মধ্যে। এবং ইকবাল গোটা ভারতবর্ষের নেতৃত্ব দাবি করছিলেন, রবীন্দ্রনাথ গোটা ভারতবর্ষের নেতৃত্ব দাবি করছিলেন। এখন আমরা সেই বিষয়গুলো যদি আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে আলোচনা করতে হবে যে নজরুল, রবীন্দ্রনাথ এবং ইকবাল, এই তিনজনের মধ্যে আরও একজন চলে আসলেন। তিনি হলেন গিয়া নজরুল। অনেকখানি কনফিউজ ছিলেন যে রবীন্দ্রনাথ সত্য বলছেন না ইকবাল সত্য বলছেন। তো এই কনফিউশন কিন্তু ঈদের মধ্যেও ছিল, এই কাজী আব্দুল ওয়াদুদের মধ্যেও ছিল। কারণ নজরুল এবং কাজী আব্দুল ওয়াদুদ কিন্তু জার্মান দর্শন জানতেন না। কাজেই কিন্তু এখানে আরও দুইজন ছিলেন যারা বাকি যে আরও দুইজন, সেটা হলো প্রমোদ চৌধুরী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুইজনই হিন্দু, কিন্তু এই দুইজনই জার্মান দর্শন পড়া ছিল। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রমোদ চৌধুরী, এই দুইজন কিন্তু জার্মান দর্শন জানতেন। ফলে তারা জানতেন যে এই রবীন্দ্রনাথ খুব যোগ্য একজন প্রতিদ্বন্দ্বী দ্বারা চ্যালেঞ্জ হয়েছেন। তো যোগ্য একজন প্রতিদ্বন্দ্বী দ্বারা চ্যালেঞ্জড হয়েছেন। তিনি হলেন গিয়া যোগ্য প্রতিদ্বন্দ্বী দ্বারা চ্যালেঞ্জড হয়েছেন। তিনি হলেন গিয়া যোগ্য প্রতিদ্বন্দ্বী, এবং সেটা হলো গিয়া ইকবাল। এবং ইকবাল যে সত্য বলছেন এবং রবীন্দ্রনাথ যে মিথ্যা বলছেন, সেই বিষয়ে তারা কিছুটা হলেও ইকবালের পক্ষপাতী ছিলেন, কিন্তু লেখালেখিতে তারা রবীন্দ্রনাথের পক্ষপাতী ছিলেন, শরৎচন্দ্র এবং প্রমোদ চৌধুরী। তাহলে কেন তারা জেনে শুনে এই ধরনের মিথ্যাচারে লিপ্ত হলেন? কারণ শ্রেণী স্বার্থ। হলেন গিয়া তাদের মনে একটা ভয় কাজ করতো যে বাংলার মুসলমানরা কি জেগে উঠবে। তো বাংলার মুসলমানদের দ্বারা সবসময় এই বাংলার হিন্দুরা চিন্তা করতো, বিশেষ করে ব্রাহ্মণরা, যে কি করে এই ইকবালের কথার উত্তর দেওয়া যায়। এবং ইকবালের কথার উত্তর দিতে গিয়েই কিন্তু তার এই বস্তুতন্ত্রিতা কী, প্রমোদ চৌধুরীর যে উপন্যাস, এই প্রবন্ধগুলো লেখা, সাহিত্যে খেলা, বস্তুতন্ত্র কী বস্তু, বর্তমান ইউরোপীয় সভ্যতা, বর্তমান যুদ্ধ, তারপরে মানে বেশ কিছু, মানে গোটা 30-এর দশক ধরেই প্রমোদ চৌধুরী কিছু প্রবন্ধ লিখেছেন, যে প্রবন্ধগুলো লেখা তিনি বন্ধ করে দিলেন 1930-এর পর থেকে। প্রমোদ চৌধুরী 1930 সালে যখন ইকবাল লিখে ফেললেন, পাকিস্তান প্রস্তাব করে ফেললেন, প্রায় 16 পৃষ্ঠার পাকিস্তান প্রস্তাব, তখন বুঝতে হবে যে গোটা ভারতবর্ষে মানে মুসলিম প্রাধান্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং হয়তো পাকিস্তান মুসলমান একটা আলাদা রাষ্ট্র দাবি করতে পারে। কারণ আলাদা স্টেটের দাবি করতে পারলে, কালচারাল বেসিস যদি একটা স্টেট দাবি করা যায়, তাহলে একটা সভরেন স্টেট বা সার্বভৌম রাষ্ট্র, সভরেন নেশন দাবি করাও বেশি দূরে না।
তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে মানে প্রমোদ চৌধুরী যখন পিছায় আসলেন 1930-এর পর থেকে, তখন রবীন্দ্রনাথ কিছু পিছায় আসেননি। রবীন্দ্রনাথ কিন্তু তার লেখালেখি চালিয়ে যাচ্ছেন। প্রমোদ চৌধুরীর বেশিরভাগ লেখা দেখবেন যে তার দার্শনিক প্রবন্ধ, আর রবীন্দ্রনাথের লেখা হলো গিয়া তার ইগুলো, এই যে নাম কি বলে, কবিতা, কাব্যগ্রন্থ, তার উপন্যাস, তার নাটক। কিন্তু তার একটি নতুন সহযোগী দরকার ছিল। এই নতুন সহযোগী ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ। এটা বুঝতে হবে যে এই নিজামরা কিন্তু মানে দক্ষিণ ভারতের যে মুসলমান শাসক, তিনি কিন্তু ইকবালকে বাড়ি বানাইতে বা আরও অনেকভাবে হেল্প করছিলেন। ভূপালের নবাবরাও হেল্প করছিলেন। তো এই নিজাম কিন্তু এই উত্তর ভারতে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। কাজেই রবীন্দ্রনাথের যে বিশ্ববিদ্যালয় ছিল তার জন্য একটা স্টাইপেন্ড দেন। সেই স্টাইপেন্ডের নাম হলো গিয়া নিজাম বক্তৃতার জন্য তিনি স্টাইপেন্ড দেন কে এই দক্ষিণ ভারতের নিজাম বিশ্বভারতী বা রবি শান্তিনিকেতনে। সেইখানে শান্তিনিকেতনে বক্তৃতা দিতে ডাকা হয়। তখন তার বয়স 35 বছরের মতো। কার বয়স? এই কাজী আব্দুল ওয়াদুদের। তো কাজী আব্দুল ওয়াদুদ কিন্তু শিক্ষাগোষ্ঠীর সাথে জড়িত ছিলেন। শিক্ষাগোষ্ঠীতে আমরা যদি মনে রাখতে সুবিধা হয়, দুইজন আবুল, দুইজন মোতাহের খুবই নাম করা। একজন আবুল হুসেন, একজন আবুল হুসেন, একজন হলো মোতাহার হোসেন চৌধুরী, আরেকজন কাজী মোতাহার হোসেন, একজন আবুল হুসেন, আরেকজন হলো একজন কাজী আব্দুল ওয়াদুদ। তো কাজী আব্দুল ওয়াদুদ ইনি কিন্তু কাজী আব্দুল ওয়াদুদ এবং এই আব্দুল এই দুইজন আর কাজী আবুল হোসেন আর এই কাজী আব্দুল ওয়াদুদ, এই দুইজন শিক্ষাগোষ্ঠীতে প্রথম দিকে প্রচণ্ড জনপ্রিয় ছিলেন। তাদের সাথে জনপ্রিয় ছিলেন মোতাহার হোসেন চৌধুরী এবং কাজী মোতাহার হোসেন। তো এদের মধ্যে দুইজনের নেচার ছিল ফিলোসফিক্যাল। একজন হলো গিয়া একজন হলো আবুল হোসেন, আরেকজন হলো কাজী আব্দুল ওয়াদুদ। তো কিন্তু 1930 সালের পরে কাজী আবুল হোসেন তখন তিনি তার লেখালেখি প্রায় বন্ধ করে দিলেন এবং পাকিস্তান প্রস্তাবের পর থেকে কিন্তু কাজী আব্দুল ওয়াদুদ তার লেখালেখি চালিয়ে গেছেন। কিন্তু তিনিও কনফিউজ ছিলেন যে ইকবাল সত্য কথা বলছেন না সত্য কথা বলছেন রবীন্দ্রনাথ। তাই কাজেই আমরা যদি কাজী আব্দুল ওয়াদুদ কে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তাকে নমস্কার করেছেন, মানে স্যালুট দেওয়ার মতো। আমাদের এখানে যখন প্রোগ্রামিং হইতো তখন কিন্তু বাংলাদেশে যিনি 1 নাম্বার, তিনি কায়কোবাদ প্রোগ্রামিংয়ে তিনি অনেক শিক্ষার্থী থেকে স্যালুট দিতেন। তা যারা এই স্যালুট পাইতো তারা কিন্তু প্রচণ্ড উদ্দীপ্ত, এ বাপরে বাপ, এত বড় একজন বিখ্যাত পার্সোনাল বাংলাদেশের, তিনি আমাকে সালাম দিয়েছেন। তো রবীন্দ্রনাথের সালাম, কাজী আব্দুল নমস্কার, সালাম বা নমস্কার, তিনি নমস্কার করেছেন, তিনি সালাম করেননি, তিনি নমস্কার করেছিলেন কাকে? তিনি লিখিতভাবে মানে তার লেখাই রবীন্দ্রনাথ কাজী আব্দুল ওয়াদুদকে নমস্কার করেছিলেন। কাজী আব্দুল ওয়াদুদের মধ্যে তিনি আরেকজন দেখতে পেয়েছিলেন, প্রতিদ্বন্দ্বী দেখতে পেয়েছিলেন। তিনি হলেন গিয়া একজন সহযোদ্ধা দেখতে পেয়েছিলেন রবীন্দ্রনাথ, তিনি হলেন গিয়া কাজী আব্দুল ওয়াদুদ। তো কাজী আব্দুল ওয়াদুদের যদি আমরা 4 জন ব্যক্তিকে তিনি খুব